একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। আপনার বাইরে যদি যান বিদেশে, বিশেষ করে ইউরোপে, আমেরিকায়, ইংল্যান্ডে, সেখানে কিন্তু আপনার সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন হচ্ছে আপনার লোকাল গভর্নমেন্ট, এবং তারাই সবকিছু নির্ধারণ করে। ব্যবস্থাটা এরকম যে স্থানীয় বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, স্থানীয় পুলিশ সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু স্থানীয় সরকার। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে সেই ব্যবস্থা ঠিক সেইভাবে গড়ে ওঠেনি। এই জন্যই কিন্তু তাদের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী হয় তখনই যখন স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। আমরা বাংলাদেশে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে আমরা আশা করেছিলাম যে স্থানীয় সরকারটা আমাদের শক্তিশালী হবে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা সেটাকে খুব শক্তিশালী আমাদের ব্যবস্থার মধ্যে দিয়ে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে পারি না। আমরা সবাই চাই যে লোকাল গভর্নমেন্ট যেন শক্তিশালী হয়। লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হলে সে রাষ্ট্র শক্তিশালী হবে, সেই গণতন্ত্র শক্তিশালী হবে। আওয়ামী লীগ দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমি বরাবরই একটা কথা বলতাম যে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। আমি জানি না এখানে কোন কোন দলের লোক আছে, আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে যখনই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে তখনই সে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এবং আপনি জানেন, অনেক পুরনো লোক যারা আছে তারা জানেন 1975 সালে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ। পরবর্তীকালে আবার এইবার যখন আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পরের থেকে এক এক করে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একটা একদলীয় শাসন ব্যবস্থার মতোই একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি করলো, তাই না? আপনারা কেউ কোনো কথা বলতে পারতেন? ইলেকশন করতে একটাও ঠিক হয় না, সব নিয়ে চলে গেছে জোর করে, লুট করে, তাই না? তারপরে যে কয়েকজন বিরোধী দলের হলো, অর্থাৎ বিএনপিতে হলো বা জামাত ইসলামের হলো বা অন্যান্য কোন দলগুলোর হলো, সেগুলোকে আবার ওই আপনার মন্ত্রণালয় থেকে আপনার বাতিল করে দিচ্ছে, বরখাস্ত আছে না, এটা করছে না? আমার কাছে এখনো ফাইল আছে আপনার চেয়ারম্যানদেরকে বাতিল করার জন্য, বরখাস্ত করার জন্য। আর একটা জনপ্রতিনিধি যে নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটের মধ্যে দিয়ে, তাকে সহজেই ইচ্ছা করলেই কিন্তু বরখাস্ত করা উচিত না, কারণ তিনি জনগণের প্রতিনিধি। আগে প্রমাণিত হতে হবে যে তিনি কোনো অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ক্রাইম করেছেন বা আইন ভঙ্গ করেছেন, শুধুমাত্র তাহলেই সেটা করা যেতে পারে, তাছাড়া করা উচিত হবে না। আমরা চেষ্টা করছি যাতে করে সেই আইনটাকে আমরা ঠিক মতো আনতে পারি, যাতে করে সহজেই আপনাদের জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা না যায়। আপনাদের অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বটাতে আপনাদের এক বক্তা এখানে বলেছেন যে আপনাদের সম্পর্কে অনেকে অভিযোগ করে যে ত্রাণ মন্ত্রণালয় থেকে বা সরকারের বিভিন্ন জায়গা থেকে যে আপনাদের কাছে যে বরাদ্দ যায়, জনগণকে দেওয়ার জন্য ত্রাণ বরাদ্দ যায়, সেটা যেন আপনার সঠিকভাবে বিধি বন্টন হয়। গরিব মানুষের হক, সে হক যেন নষ্ট না হয়, তাই না? এই বিষয়গুলো কিন্তু আপনাদের খুব বেশি করে দেখা উচিত। দুই একজনের জন্য যেন আপনাদের সামগ্রিকভাবে আপনাদের সুনাম নষ্ট না হয়, এই কথাটা মনে রাখতে হবে। আপনাদেরকে একটা আন্দোলনের মতো করেই সেটা করতে হবে। আপনাদের অত্যন্ত সত্য কথা যে আপনাদের যে ভাতা দেওয়া হয় সে ভাতা অতি সামান্য। আমি নিজে পৌরসভার, আমাদের সময় ছিল পৌরসভার চেয়ারম্যান, আমি প্রায় 1988 সালে ঠাকুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমি সেই জন্যই জানি আপনাদের বিষয়গুলো, সমস্যাগুলো। আমি ওই জন্যই বলি যে আমি একদম মাঠে দাঁড়িয়ে, মাঠ থেকে উঠে এসেছি, আমি আপনার উপর থেকে আসিনি। আমি পৌরসভার চেয়ারম্যান করেছি, তারপরে আপনার নির্বাচন করেছি, নির্বাচন করে আমি এসেছি। আমার পারিবারিকভাবে আমার বাবা 25 বছর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আমার ছোট ভাই, সেও আপনার পৌরসভা নির্বাচন করেছে। এখানে আমার ছাত্র অনেকেই আছে। আমি বহুদিন শিক্ষকতা করেছি। আমাদের এখানে আপনাদের আজকে সভাপতিত্ব করছে ফয়সাল সাহেব, আন্নু সাহেব, আরো অনেকে এখানে আছে যারা চেয়ারম্যান নির্বাচন করেছে।
এরা কিন্তু অনেকে আমার ছাত্র, আমি কলেজে অনেকদিন অধ্যাপনা করেছি। সুতরাং আমার কিন্তু আপনাদের সঙ্গে, তৃণমূল মানুষের সঙ্গে তাদের সমস্যাগুলো আমি বুঝি বলেই আমি কিন্তু আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করি। যাই হোক, আমি আপনাদেরকে এইটুকু বলছি যে আমি এই ভাতার ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, তার কমিশনের সঙ্গে কথা বলবো, এবং এটা যেন একটা সম্মানজনক জায়গায় আনা যায় সেই চেষ্টাটা আমি অবশ্যই করবো।